আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা বোটানির যেই যত বৈশিষ্ট্য কাজ সেগুলো একটা সিরিজ আকারে আমরা শেষ করব। তো আজকে সেই সিরিজের প্রথম ক্লাস। তো যত শখ বৈশিষ্ট্য কাজ আছে সেগুলো আমরা শেষ করব ইনশাল্লাহ। হয়তো 2 থেকে 3টা অথবা 4টা পর্ব হতে পারে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বোটানি বইতে হাসান স্যারের বই থেকে এইটা পড়ানো হচ্ছে। বোটানি বইতে প্রথমেই যেই গুরুত্বপূর্ণ শখটা আছে তা হলো আদিকোষী ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্য। তো আদিকোষী প্রকৃত কোষের মধ্যে পার্থক্য আমরা দেখে রাখবো যে আদিকোষে সব কিছুই কম কম, প্রকৃত কোষেতে সব কিছুই বেশি বেশি, এটা মনে রাখতে হবে। আদিকোষে নিউক্লিয়াস সুগঠিত থাকে না, অগঠিত। প্রকৃত কোষে তার বিপরীত হবে সুগঠিত। কেন অগঠিত বললাম? কারণ আবরণী ঝিল্লি, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস থাকে না। কিন্তু প্রকৃত কোষে দ্বি আবরণী মানে ডবল আবরণী, এরকম একটা আবরণ থাকে, তার উপর আরেকটা আবরণ, এরকম দ্বি আবরণ থাকে। তাহলে ডবল আবরণের ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত অবস্থায় ক্রোমোজোম, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস অবস্থান করে। যেহেতু আদিকোষে নিউক্লিয়াস থাকে না, তো ডিএনএ যে অঞ্চলে থাকে সেই অঞ্চলকে বলা হয় নিউক্লিওয়েড। মনে রাখতে হবে, ওয়েড মানে হচ্ছে মতো, ওয়েড মানে হলো মতো। তাহলে নিউক্লিওয়েড মানে নিউক্লিয়াসের মতো একটা অঞ্চল থাকে। আচ্ছা, এরপরে ডিএনএর ক্ষেত্রে কি বলছে? ডিএনএ বৃত্তাকার। বৃত্তাকার ডিএনএ হচ্ছে আদিকোষীয় বৈশিষ্ট্য, কিন্তু সূত্রাকার ডিএনএ হলো প্রকৃত কোষের বৈশিষ্ট্য। আদিকোষীতে একটি ডিএনএ থাকে, কোনো হিস্টোন প্রোটিন থাকে না। কিন্তু প্রকৃত কোষে একাধিক ডিএনএ থাকে এবং হিস্টোন প্রোটিন দ্বারা আবদ্ধ থাকে, এবং একে কি বলা যায়? প্রকৃত ক্রোমোজোম হিসেবে অবস্থান করে। কিন্তু যেহেতু হিস্টোন প্রোটিন থাকে না আদিকোষে, সে কারণে এটাকে সত্যিকার ক্রোমোজোম বলা যায় না। এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে আবরণ বৈশিষ্ট অঙ্গাণু, এটা থাকে না, শুধুমাত্র রাইবোজোম থাকে। রাইবোজোমকে কি বলা হয়? রাইবোজোমকে বলা হয় হলো সার্বজনীন অঙ্গাণু। সার্বজনীন অঙ্গাণু, সার্বজনীন অঙ্গাণু রাইবোজোমকে বলা হয়, কারণ এটা সব জায়গায় থাকবে। ঠিক তার বিপরীত আমরা দেখতে পাবো যে প্রকৃত কোষে আবরণ বেষ্টিত অঙ্গাণু থাকে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রাইবোজোম। রাইবোজোমের যে কত ভেদভাগ রাইবোজোম কোথায় থাকে? আদিকোষীতে 70S বা এস দ্বারা ভেদভাগ বোঝায়, এটা একটা একক। তাহলে 70S রাইবোজোম থাকে, যার সাব ইউনিট আছে 50 এবং 30। আর প্রকৃত কোষে 80S রাইবোজোম থাকে, যার সাব ইউনিট 60 এবং 40। সাইটোস্কেলিটন বা কোষ কঙ্কাল। আদিকোষে কোষ কঙ্কাল থাকে না, প্রকৃত কোষে কোষ কঙ্কাল থাকে। আরএনএ পলিমারেজ, এখানে আমাদের ভুল হয়ে যায় যে আদিকোষে কিন্তু এক প্রকার, কিন্তু প্রকৃত কোষে 3 প্রকার। আমরা জানি এমআরএনএ, আরআরএনএ ও টিআরএনএ, এই 3 প্রকার আরএনএ প্রকৃত কোষে থাকে। এরপরে যে জিনিসটা ভুল হয় এরপরে,
সেটা হলো অপেরন ও ইন্ট্রন্স। আমরা মনে রাখবো এভাবে যে অপেরন ও ইন্ট্রন্সের ভিতর থেকে অ আগে বাংলা বর্ণমালা এবং ই হলো পরে। তাহলে অ থাকবে হলো আদি কোষে এবং ই থাকবে হলো প্রকৃত কোষে। অ বলতে আমি বুঝাচ্ছি অপেরনকে, আর ই দ্বারা বুঝাচ্ছি ইন্ট্রন্সকে। তাহলে আদি কোষে থাকবে অপেরন, কিন্তু প্রকৃত কোষে থাকবে না। আর প্রকৃত কোষে থাকবে ইন্ট্রন্স, যা আদি কোষে থাকবে না। আশা করি বোঝা গেছে। এরপরে আমরা দেখব যে কোষ বিভাজন। আমরা জানি যে জীব দেহ, এটা তো প্রকৃত কোষ, সেখানে মাইটোসিস ঘটে। জীবের জননাঙ্গে, জনন কোষে মায়োসিস ঘটে। তাহলে জীব দেহ গঠনে মাইটোসিস, জনন কোষে মায়োসিস। কিন্তু আদি কোষে আমরা দেখছি অ্যামিবা, ব্যাকটেরিয়া, এগুলোর ক্ষেত্রে দ্বিভাজন ঘটে, অ্যামাইটোসিস ঘটে। তাহলে কোষ বিভাজন আদি কোষে ঘটে অ্যামাইটোসিস প্রক্রিয়ায়, আর প্রকৃত কোষে ঘটে মায়োসিস ও মাইটোসিস প্রক্রিয়ায়। শ্বসনের ক্ষেত্রেও দেখছি অবাধ শ্বসন ঘটে আদি কোষে, সবাধ শ্বসন ঘটে প্রকৃত কোষে। ট্রান্সলেশন আদি কোষে সাথে সাথেই আদি কোষ, মনে রাখবো আদি কোষে আগে আগে হয়, আগে আগে মানে দ্রুত, আগে আগে, সাথে সাথে হয়। আর প্রকৃত কোষ পথে প্রকৃত, পথে পরে বা বিলম্বে। আশা করি এই সবটি বুঝতে পেরেছি। এরপরে আমরা এই শখটি দেখব একটি আদর্শ উদ্ভিদ কোষের যে সকল অঙ্গাণু থাকে, যে সকল বস্তু থাকে, যে সকল পদার্থ থাকে, এ বিষয়ে যে গুরুত্বপূর্ণ ছকটি। এখান থেকে আমাদের মাথায় রাখতে হবে শুধু এই ছকটি, যে কোনটি নিঃসৃত পদার্থ। আমরা এটা একটি নেমোনিক দিয়ে মনে রাখবো। নেমোনিকটি হলো হাড়, পেন। হাড় দিয়ে মনে রাখবো হরমোন, পি দিয়ে মনে রাখবো পিগমেন্ট, ই দিয়ে মনে রাখবো এনজাইম, আর এন দিয়ে মনে রাখবো নেকটার। তাহলে হাড়, পেন। কি দিয়ে মনে রাখবো? হাড়, পেন। আমরা এটা দিয়ে মনে রাখবো। আশা করি বুঝতে পারছেন। এরপরে ঝিল্লিবদ্ধ ও ঝিল্লিবিহীন অঙ্গাণু মনে রাখতে হবে, তবে এটা ভেতরে দেওয়া আছে, সেখান থেকে মনে রাখলে বেশি সুবিধা হবে। যদি এখান থেকে আমরা মনে রাখতে পারি, যেমন ঝিল্লি, যে কোনো একটা মনে রাখবো, ঝিল্লিবিহীন আর ঝিল্লিবদ্ধ। তো ঝিল্লিবিহীন যেটা, সেটা সহজে মনে রাখা যায় একটা ছন্দের মাধ্যমে। সেই ছন্দটা হলো মা, মাই, সেরা, প্রো। প্রথম মাতে হলো মাইক্রোটিউবিউলস, দ্বিতীয় মাতে হলো মাইক্রোফিলামেন্ট, তৃতীয় মা হলো এরপরে হচ্ছে রস্বই। নামায় যে রস্বই, এ রস্বইতে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেতে হলো সেন্ট্রিওল, রাতে হলো রাইবোজোম,
আর প্রোতে হলো প্রোটিওজোম। তাহলে আমরা কীভাবে মনে রাখবো, যেহেতু এটা কিসের প্রকার এটা কিন্তু আমাদের মাথায় রাখা লাগবে। তার কারণে আমরা শুরুতে বসায় দেবো যে ঝিল্লিবিহীন। ঝিল্লিবিহীন মামারাই সেরা। ঝিল্লিবিহীন 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 মামাই সেরা প্রো। ঝিল্লিবিহীন মামাই সেরা প্রো। ঝিল্লিবিহীন মামাই সেরা প্রো। ঝিল্লিবিহীন মামাই সেরা প্রো। তো এভাবে আমরা এটা মনে রাখতে পারি। আচ্ছা, এরপরে আমরা কোষ প্রাচীরে চলে যাব। কোষ প্রাচীরের কাজ যেটা আছে সেখানে পড়ার আগে একটু করে দেখে নেব যে কোষ প্রাচীরের গঠন। আমরা দেখেছি যে উদ্ভিদ কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো সেলুলোজ। আমরা জানি, এটা ডেন্টালে আসছে একবার। আমরা এখান থেকে দেখব এই সেলুলোজ একটি কি বিটা ডি গ্লুকোজ। সেলুলোজ একটি বিটা ডি গ্লুকোজ এবং এটি 6 কার্বন বিশিষ্ট। সেলুলোজ 6 কার্বন বিশিষ্ট বিটা ডি গ্লুকোজ। এখান থেকে মনে রাখতে হবে একটা সিরিয়াল যে 1 থেকে 3000 সেলুলোজ নিয়ে গঠিত হয় একটি সেলুলোজ চেইন। এরপরে 100 সেলুলোজ চেইন নিয়ে একটা ক্রিস্টালাইন মাইসিলি। এই ক্রিস্টালাইন মাইসিলি যদি আমাদের সবথেকে কোষের ক্ষুদ্রতম গাঠনিক একক ধরা হয়, 20টা মাইসিলি নিয়ে একটি মাইক্রোফাইব্রিল গঠিত হয়। 250টা মাইক্রোফাইব্রিল মিলিত হয়ে একটি ম্যাক্রোফাইব্রিল গঠিত হয় এবং অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলিত হয়ে একটি তন্তু বা ফাইবার গঠিত হয়। এই সিরিয়ালটা এমন আসতে পারে, এখান থেকে কি আসবে? এখান থেকে আসবে হলো যে ক্ষুদ্রতম একক কোনটি। মাইসিলিকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক ধরা হয়। জাস্ট এই কথাটা মাথায় রাখতে হবে। আর 100টি সেলুলোজ চেইন মিলিত হয়ে একটি ক্রিস্টালাইন মাইসিলি গঠন হয়। আর উদ্ভিদ কোষের প্রাচীরের প্রধান উপাদান হলো সেলুলোজ। জাস্ট এই 3টা কথা এখান থেকে মাথায় নিতে হবে। আমরা যেহেতু বলছি যে সকল শখ এবং কাজ ও বৈশিষ্ট্য পড়ব, তাই আমরা এখান থেকে কোষ প্রাচীরের কাজটা পড়ব। কোষ প্রাচীরের কাজে আমরা সবসময় দেখতে পাবো যে রক্ষা ও দৃঢ়তা। প্রাচীর কি করে? রক্ষা করে ও দৃঢ়তা ও কি করে? দৃঢ়তা। তাহলে তাহলে আমরা এখানে দেখতে পাই যে কোষে সুনির্দিষ্ট আকৃতি দান করে। অবশ্যই যেহেতু কোষ প্রাচীর, একটা বাড়ি বানাতে গেলে বাড়ির আকৃতি কেমন হবে, পাশ দিয়ে প্রাচীর দিয়ে দিলে তো আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই আকৃতির বাড়ি হবে। তাহলে আকৃতি দান করবে অবশ্যই। বাইরের আঘাত হতে ভেতরের সজীব কোষকে রক্ষা করবে, অবশ্যই রক্ষা করবে, কারণ দেয়াল দেওয়ার অর্থই তো ভেতরের বস্তু রক্ষা যেন পায়, সে কারণেই দেয়াল দেওয়া হয়। প্রয়োজনীয় শক্তি ও দৃঢ়তা প্রদান করা। প্রয়োজনীয় শক্তি ও দৃঢ়তা, এই যে বলছি দৃঢ়তা, সেই দৃঢ়তা প্রদান করা। একই কথা ভিন্ন ভিন্ন পয়েন্ট আকারে দেওয়া হয়েছে। এই 3টা কথা একটাই, এই 3টা কথা মিলে একটা কথাই, যে একটা আকৃতি দেওয়া, একটা শক্তপোক্ত আকৃতি দেওয়া কোষের। এবার আসছে আমাদের পানি ও খনিজ লবণ। কারণ আমরা জানি যে আমাদের কোষ প্রাচীর যেটা, এটা কিন্তু একটি অর্ধভেদ্য ঝিল্লি। তো অর্ধভেদ্য ঝিল্লি থেকে তো সব কিছু আর ঢুকতে পারবে না, বেরোতে পারবে না। নির্দিষ্ট জিনিস ঢুকতে পারবে, নির্দিষ্ট জিনিস বেরোতে পারবে। তো সেই জন্য এখানে পানি ও খনিজ লবণ শোষণ ও পরিবহনে সহায়তা করে। এক কোষকে অন্য কোষ হতে পৃথক করে। দেয়াল দেওয়ার মানে তো এক কোষ থেকে অন্য কোষকে পৃথক করবে। কোষ প্রাচীরের কূপ এলাকা, আমরা যেখানে পিট বলি, কূপ এলাকা দিয়ে প্রয়োজনীয় বস্তু কোষের ভেতরে বাইরে চলাচল করে থাকে। এবং খুবই গুরুত্বপূর্ণ যে এই একটা ছিদ্র থাকে যেটাকে আমরা প্লাজমোডেজমাটা
অন্ত উদ্দীপনা, বহিঃ ও অন্ত উদ্দীপনা পরিবাহক রূপে প্লাজমোডেজমাটা কাজ করে। তো এটা একটু মনে রাখা লাগবে যে প্লাজমোডেজমাটা থাকে কোষ প্রাচীরে। আচ্ছা, আমরা এবার চলে যাব প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের ভৌত যে বৈশিষ্ট্য, এটা অতটা গুরুত্বপূর্ণ না, তবে আমরা একবার একটু দেখে রাখবো যে প্রোটোপ্লাজম অর্ধস্বচ্ছ, বর্ণহীন, জেলির ন্যায় অর্ধতরল, আঠালো পদার্থ, এগুলো লাগবে না। এটি কি? এটি দানাদার কলয়েড ধর্মী, দানাদার কলয়েডাল, দানাদার কলয়েডাল, দানাদার কলয়েডাল। প্রোটোপ্লাজম হলো কেমন? দানাদার কলয়েডাল। প্রোটোপ্লাজম কেমন? দানাদার কলয়েডাল। প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি, পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়। এই লাগবে, এখান থেকে আর কিছুই লাগবে না। আর প্রোটোপ্লাজম নাম দেন কে? পতে প্রোটোপ্লাজম, পতে পারকিনজি। পতে প্রোটোপ্লাজম কোথায়? পতে প্রোটোপ্লাজম, পতে পারকিনজি। এই আসতে লাগবে, এখান থেকে আর কিছুই লাগবে না। আচ্ছা, আর এখানে আছে প্রোটোপ্লাজমের ঘনত্ব। আমরা জানি প্রোটোপ্লাজম তো একটু ঘন বেশি পানির তুলনায়, তো সেক্ষেত্রে পানির থেকে তো এরা কী হবে? আপেক্ষিক গুরুত্ব বেশি হবে, স্বাভাবিক কথা। উত্তাপ, অ্যাসিড, অ্যালকোহলের প্রভাবে প্রোটোপ্লাজম জমাট বাঁধে। উত্তাপ, অ্যাসিড এবং অ্যালকোহল এর প্রভাবে প্রোটোপ্লাজম জমাট বাঁধে। এবং এর আগের পৃষ্ঠে আমরা পড়ে আসছি যে দানাদার দানাদার কলয়েডাল, দানাদার কলয়েডাল। এখানে বললাম কি? উত্তাপ, অ্যাসিড ও অ্যালকোহলের প্রভাবে প্রোটোপ্লাজম জমাট বাঁধে। আচ্ছা, এখান থেকে লাগবে রাসায়নিক বৈশিষ্ট্য, জৈবিক বৈশিষ্ট্য, এখান থেকে এগুলো কিছুই লাগবে না। লাগবে হলো এর দুইটা ধরন আছে, আবর্তন বা সাইক্লোসিস বলি, যেটাকে আমরা চলনের ধরন আছে। এই আবর্তন দুই ধরনের হয়ে থাকে, একমুখী আবর্তন, বহুমুখী আবর্তন। একমুখী আবর্তনের উদাহরণটা মনে রাখা লাগবে যে পাতা ঝাঁঝির কোষস্থ প্রোটোপ্লাজমের চলন হলো একমুখী আবর্তন। বহুমুখী আবর্তন হলো ট্রাডেসেনশিয়া। এই উদ্ভিদের কোষস্থ প্রোটোপ্লাজমের চলন। পাতা ঝাঁঝি হচ্ছে একমুখী আবর্তন, আর ট্রাডেসেনশিয়া হচ্ছে বহুমুখী আবর্তন। প্রোটোপ্লাজমের অংশ খুবই গুরুত্বপূর্ণ। যে প্রোটোপ্লাজমের অংশ কয়টি? তিনটি: প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। তাহলে প্রোটোপ্লাজমের অংশ কয়টি? তিনটি অংশ, প্রধান তিনটি অংশ: প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। আমরা সাইটোপ্লাজম এবং প্রোটোপ্লাজম এদের ভিতরে অনেক সময় ঘুরিয়ে ফেলি। প্রোটোপ্লাজম যেটা, তার তো তিনটা অংশ। আমরা বললাম কি? প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। আর এই সাইটোপ্লাজমের মধ্যে সকল কি আছে? সকল অঙ্গাণু আছে। নিউক্লিয়াস কিন্তু সাইটোপ্লাজমের মধ্যে না, এটা মনে রাখতে হবে। কোষ ঝিল্লি এবং নিউক্লিয়াস সাইটোপ্লাজমের বাইরে, সাইটোপ্লাজমের আওতার বাইরে। কোষের মধ্যে থাকা সকল কিছুই সাইটোপ্লাজমের অংশ, কিন্তু একমাত্র নিউক্লিয়াস এবং কোষ ঝিল্লি বাদে। আচ্ছা, এরপরে এখান থেকে এগুলো লাগবে না, আমরা বৈশিষ্ট্যে চলে যাই। ফ্লুইড মোজাইক মডেল, এখানে কয়েকটি মডেল দেওয়া হয়েছে, তার মধ্যে সবথেকে বিখ্যাত ফ্লুইড মোজাইক মডেল। একে আমরা কি বলি? আইসবার্গ মডেল বলি। আইসবার্গ মডেল বলা হয়, ফ্লুইড মোজাইক মডেল বলা হয়। দিয়েছেন সিঙ্গার ও নিকলসন। আইসবার্গ মডেল বা হিমশৈলী মডেল বা আইসবার্গ মডেলও বলা হয়। আর এই মডেল অনুসারে কোষ ঝিল্লি দ্বিস্তরী।
আচ্ছা, এখানে কি কি থাকে আমরা সেটা গাঠনিক উপাদানগুলো পড়বো, জাস্ট উপাদানগুলো। ফসফোলিপিড বাইলেয়ার, এখানে কি থাকে? ফসফোলিপিড বাইলেয়ার। এরপরে থাকে মেমব্রেন প্রোটিন, মেমব্রেন প্রোটিন। 3 নম্বরে থাকে গ্লাইকোক্যালিক্স, গ্লাইকোক্যালিক্স। 4 নম্বরে থাকে কোলেস্টেরল, 4 নম্বরে থাকে কি? কোলেস্টেরল। তাহলে যেহেতু আমরা এখানে 4টা অপশন পাইছি, আমাদের পরীক্ষায় স্যাররা কি করতে পারে? স্যাররা দেখা গেল এখান থেকে 3টা অপশন দিয়ে আরেকটা অপশন না দিয়ে অন্য কিছু দিয়ে দিতে পারে। যেখানে 4টা বা 3টা করে অপশন থাকবে সেখানে পরীক্ষার জন্য 7 স্টার গুরুত্ব। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখব কি কি আছে। ফসফোলিপিড বাইলেয়ার, বাইলেয়ার মানে দ্বিস্তরী। এরপরে আছে মেমব্রেন প্রোটিন। এই মেমব্রেন প্রোটিনের মধ্যে 3টা কি আছে? প্রোটিন আছে। এই 3টা প্রোটিনকে আমরা মনে রাখতে পারি কিভাবে? আই পি এল। কি দিয়ে মনে রাখতে পারি? নিচে লিখি আই পি এল। আইতে ইন্টিগ্রাল প্রোটিন, পিতে পেরিফেরাল প্রোটিন, এলতে লিপিড সম্পৃক্ত প্রোটিন। কি বললাম? আইতে ইন্টিগ্রাল প্রোটিন, পিতে পেরিফেরাল প্রোটিন বা বাহ্যিক প্রোটিন যেটা, আর এলতে লিপিড সম্পৃক্ত প্রোটিন। মেমব্রেন প্রোটিনের কাজগুলো একটু পড়তে হবে। মেমব্রেন প্রোটিনের কাজের মধ্যে আছে হরমোন, নিউরোট্রান্সমিটার, রিসেপ্টর মিডিয়েটেড এন্ডোসাইটোসিস ইত্যাদি জন্য রিসেপ্টর হিসেবে কাজ করে। এখান থেকে মনে রাখতে হবে যে মেমব্রেন প্রোটিন রিসেপ্টর হিসেবে কাজ করে। কি মনে রাখতে হবে? মেমব্রেন প্রোটিন রিসেপ্টর হিসেবে কাজ করে, যেমন ইনসুলিন রিসেপ্টর। এই হলো কথা। এরপরে এনজাইম হিসেবে কাজ করে। আর আমরা যদিও এটা সামনে পাবো, কোষঝিল্লির যে কাজ আছে সেখানে পাবো, আমরা সেখান থেকে পড়বো। আচ্ছা, সামনে আগে এই গ্লাইকোক্যালিক্স যেটা, এই গ্লাইকোক্যালিক্স কিন্তু কোষের মধ্যে থেকে গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন এই দুইটার সমন্বয়ে গঠিত গ্লাইকোক্যালিক্স। এখানে বলে দিয়েছে গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিডকে মিলিতভাবে গ্লাইকোক্যালিক্স বলা হয়। তাহলে গ্লাইকোক্যালিক্স কি? গ্লাইকোক্যালিক্স হচ্ছে গ্লাইকোলিপিড ও গ্লাইকোপ্রোটিনের সম্মিলিত রূপ। এরপর হচ্ছে কোলেস্টেরল। এখান থেকে একটু পড়তে হবে একটা জিনিস, যে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। লিপিড অণু তরল পদার্থের ন্যায় ঝিল্লির এক স্তরে স্থান পরিবর্তন করে পাশের স্তরে তারা বারবার ঘুরতে থাকে, যাকে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলা হয়। তাহলে আমরা ফ্লিপ ফ্লপ মুভমেন্ট কোথায় দেখতে পাই? ঝিল্লিতে। ঝিল্লিতে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট দেখতে পাই। রাসায়নিক উপাদান এখান থেকে মাত্র একটা জিনিস পড়তে হবে। কোষঝিল্লির মোট শুষ্ক ওজনের প্রায় 75 লিপিড। কোষঝিল্লির শুষ্ক ওজনের 75 লিপিড। কোষঝিল্লির শুষ্ক ওজনের 75 লিপিড। কোষঝিল্লির শুষ্ক ওজনের 75 কি? লিপিড। আর লিপিড প্রধানত কি ধরনের লিপিড? ফসফোলিপিড। প্রধানত ফসফোলিপিড। সবচেয়ে সরল ফসফোলিপিড হলো ফসফোটাইডিক অ্যাসিড। সবচেয়ে সরল ফসফোলিপিড কি কোনটা? ফসফোটাইডিক অ্যাসিড। 5টা রকমের ফসফোলিপিড পাওয়া যায়, তার মধ্যে ফসফোটাইডিক অ্যাসিড সবথেকে সরল। আর জটিল ফসফোলিপিডের মধ্যে লেসিথিন হচ্ছে প্রধান। কোনো ক্ষেত্রে
আরএনএ থাকতে পারে, কোনো কোনো ক্ষেত্রে আরএনএ থাকতে পারে, যেমন পেঁয়াজের কোষে আরএনএ থাকে। যেহেতু এক্সেপশন আছে, এটা আসলেও আসতে পারে যে কোথায় আরএনএ পাওয়া যায় পেঁয়াজের কোষে। তো আমরা মূল কোষঝিল্লি কাজ, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 টপিক দিয়ে রাখেন। আচ্ছা, এইখানে খেয়াল রাখতে হবে যে কোষঝিল্লির কাজ, এখানে সকল কাজই দেওয়া আছে। এটি কোষীয় সব বস্তুকে ঘিরে রাখে। কোষঝিল্লি অবশ্যই সকল বস্তুকে ঘিরে রাখবে। বাইরের প্রতিকূল অবস্থা হতে অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করে। যেহেতু কোষঝিল্লি সবাইকে ঘিরে রাখছে, তাহলে বাইরের অবস্থা থেকে অবশ্যই তাই সবাইকে রক্ষা করবে। কোষঝিল্লির মধ্য দিয়ে বস্তুর স্থানান্তর, ব্যাপন, নিয়ন্ত্রণ, সমন্বয় হয়। অবশ্যই কোষঝিল্লি, এখানে একটা কোষঝিল্লি আছে, এর মাধ্যমেই তো বস্তু ব্যাপন, নিঃসরণ, প্রবেশ, সব কিছু তো এখানেই নিয়ন্ত্রণ হবে, স্বাভাবিক কথা। এরপরে ঝিল্লিটি একটি কাঠামো হিসেবে কাজ করে। যেহেতু প্রথমে বলছে বস্তুকে ঘিরে রাখে, তাহলে অবশ্যই কাঠামো হিসেবে কাজ করে, যাতে বিশেষ এনজাইম এতে বিন্যস্ত থাকতে পারে। হ্যাঁ, ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতরে বস্তু, একই কথা ভাই, বারবার একই কথা বলা হচ্ছে। এই যে নিয়ন্ত্রণ করে ব্যাপন, বস্তুর স্থানান্তর, সেই জিনিসটা আবার এখানে বলছে, তাই না? বস্তুর স্থানান্তর একই জিনিস, দেখেন বস্তুর স্থানান্তরের কথা কিন্তু দুইবার বলা হয়ে গেছে। মানে জাস্ট অনেকগুলো মানে পয়েন্ট বৃদ্ধি করার জন্য এগুলো করা। এই একটা নতুন পয়েন্ট পেলাম যে বিভিন্ন বৃহদাণু সংশ্লেষ করতে পারে। তাহলে বিভিন্ন বৃহদাণু সংশ্লেষ করতে পারে, বা সংশ্লেষ মানে কি, তৈরি করতে পারে। বিভিন্ন রকম তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে, একটা গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে, বৃহদাণু সংশ্লেষ করতে পারে। আর কি সংশ্লেষ মানে কি, তৈরি, ঠিক আছে। এরপরে কি বলছি, এরপরে হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। আচ্ছা, আমরা পরের টপিকটা পড়ি। পারস্পরিক বন্ধন, বৃদ্ধি ও চলন ইত্যাদি কাজে ভূমিকা আছে। হ্যাঁ, ভূমিকা আছে অবশ্যই। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন ও পিনোসাইটিক সাইটোসিস প্রক্রিয়ায় তরল বস্তু গ্রহণ করে। আমরা জানি যে জীবাণু ভক্ষণ প্রক্রিয়া, কঠিন বস্তু, কঠিন জীবাণুটা যদি কঠিন হয়, তবে সেক্ষেত্রে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, আর যদি তরল বস্তু হয় তো সেক্ষেত্রে পিনোসাইটোসিস প্রক্রিয়া গ্রহণ করে, তরল বস্তু গ্রহণ করে। এরপরে এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করে। কি কি ক্ষরণ করে? এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করে। আমরা ওই মেমব্রেন প্রোটিন পড়ে আসি, নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে, হরমোন ইত্যাদি রূপে তথ্য সংগ্রহ করে। তথ্যের ভান্ডার, আবার তথ্যের ভান্ডার বলছে, আবার এখানে কি তথ্য সংগ্রহ করে। তো তথ্য সংগ্রহ না করলে ভান্ডার হবে কীভাবে, তাই না? স্নায়ু উদ্দীপনা সংবহন করে। স্নায়ু উদ্দীপনা অবশ্যই সংবহন করে এক স্থান থেকে, যেহেতু এটা কোষ ঝিল্লি, কোষের বাইরের স্তর, তো সেক্ষেত্রে কি এটা স্নায়ু উদ্দীপনা তো অবশ্যই কি বহন করবেই। ব্যাকটেরিয়ার কোষঝিল্লি ভাঁজ হয়ে মেসোজোম সৃষ্টি করে, যা শক্তি উৎপাদন করে। খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আসলে অনেক সময় প্যাচ লেগে যেতে পারে, মাথায় রাখতে হবে। ব্যাকটেরিয়ার কোষঝিল্লি ভাঁজ হয়ে কি তৈরি করে? মেসোজোম তৈরি করে। এবং এই মেসোজোম কি করে? শক্তি উৎপন্ন করে। তাহলে ব্যাকটেরিয়ার কোষঝিল্লি ভাঁজ হয়ে মেসোজোম সৃষ্টি করে, যা শক্তি উৎপাদন করে। এবং এর পরের যে পয়েন্টটা, সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ, যে একটা কোষ, তার শনাক্তকারী হিসাবে আমরা কোনটাকে ইন্ডিকেট করি? গ্লাইকোক্যালিক্স।
গ্লাইকোক্যালিক্স হলো কোষের শনাক্তকারী হিসেবে কাজ করে। গ্লাইকোক্যালিক্স কি? গ্লাইকোপ্রোটিন প্লাস গ্লাইকোলিপিড এই দুটোর এক মিলিত রূপ কি? গ্লাইকোক্যালিক্স। এটা কোষের রিকগনাইজার হিসেবে কাজ করে। কোষের বিভিন্ন অবস্থা, কোষঝিল্লির বিভিন্ন অবস্থা দেওয়া আছে, জাস্ট নামগুলো মনে রাখতে হবে। যে মাইক্রোভিলাই, এখানে অভিক্ষেপ থাকতে পারে 3000টি, এটা রাখবে না, তারপর একবার দেখে রাখলাম। ডেজমোজোম, কোষঝিল্লির অবস্থা। ডেজমোজোম কোষঝিল্লির কোনো কোনো স্থানে টনোফাইব্রিল নামক অসংখ্য ফিলামেন্টযুক্ত বৃত্তাকার অঞ্চল দেখা যায়, যাকে ডেজমোজোম বলা হয়। টনোফাইব্রিল সহ ওই বৃত্তাকার অঞ্চলকে ডেজমোজোম বলা হয়। ফ্যাগোসাইটিক ভেসিকল, যখন কঠিন বস্তু ভক্ষণ করে, কঠিন খাদ্যকণাকে আবৃত করে, তখন ফ্যাগোসাইটিক ভেসিকল যে গহ্বর সৃষ্টি হয় সেটাকে ফ্যাগোসাইটিক ভেসিকল বলি। এবং পিনোসাইটিক ভেসিকল আমরা কখন বলি? যখন তরল বস্তু, কোষঝিল্লির কোনো স্থানে ফাটল সৃষ্টি হলে উক্ত ফাটল স্থান দিয়ে পানি বা অন্য কোনো তরল পদার্থ গড়িয়ে কোষ অভ্যন্তরে প্রবেশ করে পিনোসাইটিক ভেসিকল সৃষ্টি করে, এবং এই প্রক্রিয়াকে পিনোসাইটোসিস বলে। আমরা এটা কাজের মধ্যে পড়ে আসছি। এরপরে আমাদের সাইটোপ্লাজমের দেখবো আমরা। সাইটোপ্লাজমের ভেতরে বলা আছে যে সাইটোপ্লাজমের ভেতর কোষ গহ্বরের চারদিকে অত্যন্ত পাতলা, সাইটোপ্লাজমের ভেতর কোষ গহ্বরের অভ্যন্তরে কোষ গহ্বরের চারিদিকে অত্যন্ত পাতলা পর্দার আকারে অবস্থিত সাইটোপ্লাজমের পর্দাটির নাম কি? টনোপ্লাস্ট। এটা একটু মনে রাখতে হবে, টনোপ্লাস্ট। সাইটোপ্লাজমের পানির পরিমাণ 65 থেকে 96%। এটা মনে রাখা লাগবে। আমরা এটা সবাই জানি যে শ্বসনের যে প্রথম ধাপ গ্লাইকোলাইসিস, এটা সাইটোপ্লাজমে হয়। এখান থেকে আর কিছু লাগবে না। রাইবোজোম প্রোটিন তৈরি করে। প্রোটোপ্লাজম সাইটোপ্লাজমের পার্থক্য আমরা আগেই পড়ছি যে নিউক্লিয়াস বাদে ও কোষঝিল্লি বাদে যা থাকবে, কোষঝিল্লি ও নিউক্লিয়াস বাদে আমরা বলবো সাইটোপ্লাজম, এবং সেগুলো সহ আমরা সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এবং কোষঝিল্লি একত্রে বলবো হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম জীবনের আধার হিসেবে কাজ করে। প্রোটোপ্লাজম জীবনের আধার হিসেবে কাজ করে। প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি। প্রোটোপ্লাজম কয়টি অংশে বিভাজিত হতে পারে? 3টি অংশে। প্রোটোপ্লাজম কোষঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসে বিভাজিত হতে পারে। প্রোটোপ্লাজম নিউক্লিয়াস যুক্ত, তাই বংশগতির ধারক ও বাহক, কারণ নিউক্লিয়াসের মধ্যেই তো ডিএনএ অবস্থান করে, তাই বংশগতির ধারক ও বাহক তো হবেই। আর সাইটোপ্লাজম এগুলো কিছু না, এটা হচ্ছে অঙ্গাণুর আধার হিসেবে কাজ করে। আধার মানে থাকার জায়গায় আর কি। রাইবোজোম থেকে আমরা পড়বো, এখানে কিছু বিষয় আছে যে রাইবোজোম কোনো আবরণী নেই। আমরা প্রথম দিকেই পড়ে আসছি যে ঝিল্লিবিহীন মামাই সেরা প্রো, তো সেখানে সেরাতে রাইবোজোম আমরা পড়ছি। রাইবোজোম কি থাকে না? কোনো ঝিল্লি থাকে না, ঝিল্লি আবরণীহীন। রাইবোজোম সাইটোপ্লাজমে একাধিক রাইবোজোম মুক্তোর মালার মতো অবস্থান করে, তখন তাকে আমরা বলি পলিরাইবোজোম। পলি মানে একাধিক, তাহলে রাইবোজোম একাধিক, পলিরাইবোজোম। সংক্ষেপে একে বলা হয় পলিজোম। ইকোলাই একটি ব্যাকটেরিয়া আছে, এই ইকোলাইয়ের কোষে
এদের সংখ্যা প্রায় 20,000 এবং শুষ্ক ওজনের প্রায় 22%। শুষ্ক ওজন বলতে বোঝায় কি যে কোষের ভিতর সকল তরল সহ অন্যান্য যাবতীয় বস্তু শুকিয়ে ফেলার পরে যে ওজনটা হয়। তো শুষ্ক ওজনের প্রায় 22% হলো রাইবোজোম। একেবারে সার্বজনীন অঙ্গাণু বলা হয়, আমরা জানি, আমরা প্রথমে পড়ে আসছি এটা। আর রাইবোজোম নামকরণ করেন কি জর্জ প্যালেট রাইবোজোম আবিষ্কার ও নামকরণ করেন। ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া ও নিউক্লিওপ্লাজমে রাইবোনিউক্লিয় প্রোটিন কণা বা আরএনপি নামক ক্ষুদ্রাকার রাইবোজোম আবিষ্কার, লাগবে না এগুলা। সাইটোপ্লাজমে অবস্থানকারী রাইবোজোমকে বলা হয় সাইটোরাইবোজোম। সাইটোপ্লাজমে অবস্থানকারী রাইবোজোমকে বলা হয় সাইটোরাইবোজোম এবং মাইটোকন্ড্রিয়াতে অবস্থানকারী রাইবোজোমকে বলা হয় মাইটোরাইবোজোম। মানে অবস্থান ভেদে নাম। সাইটোপ্লাজমে থাকলে সাইটোরাইবোজোম, মাইটোকন্ড্রিয়া থাকলে মাইটোরাইবোজোম। এখানে লাগবে যে দুটি প্রকার আছে, রাইবোজোমের 70S এবং 80S দুটি প্রকার আছে। সেখান থেকে 70S এর মধ্যে সাব ইউনিট থেকে দুইটা আমরা প্রথমে দেখছি, 50 ও 30। আর 80তেও দুইটা থাকে, 60 ও 40 সাব ইউনিট। আর এইটা খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমরা পড়ি কম সেগুলো গুরুত্বপূর্ণ, তাই না? যে 77S রাইবোজোমের উপস্থিতি ছত্রাকে আছে বলে জানা গেছে। স্তন্যপায়ী প্রাণীর মাইটোকন্ড্রিয়ায় 55। স্তন্যপায়ী প্রাণীর কোথায়? মাইটোকন্ড্রিয়ায় কিন্তু রাইবোজোম আছে, আমরা যেটাকে মাইটোরাইবোজোম বলে আসছি। তো মাইটোকন্ড্রিয়ায় 55S রাইবোজোম থাকে বলে জানা যায়। এই এককের নাম কি? ভেদবার্গ একক। তাহলে আমরা ছত্রাকে পাইছি কত? 77S। ছত্রাকে পাইছি 77S। আর স্তন্যপায়ীর মাইটোকন্ড্রিয়ায় পাইছি 55S। ছত্রাকে পাইছি 77S। ছত্রাক 77। স্তন্যপায়ী 55। আচ্ছা, এখান থেকে রাখবে না কিছুই। রাইবোজোমের প্রধান উপাদান হচ্ছে প্রোটিন ও আরএনএ, এইটা একটু লাগবে। রাইবোজোমের গাঠনিক, রাইবোজোমের প্রধান উপাদান হচ্ছে প্রোটিন ও আরএনএ, এদের অনুপাত 1:1। রাইবোজোমের প্রধান উপাদান কি? প্রোটিন ও আরএনএ, এদের অনুপাত কত? 1:1। তাহলে প্রোটিন এবং আরএনএ এদের অনুপাত কত? 1:1। রাইবোজোমের কাজ পড়তে হবে, এখান থেকে খুবই সহজ, আমরা আগেও পড়ছি বা এটা অনেক আগের ক্লাস থেকেও জানা আছে। রাইবোজোম হচ্ছে প্রধান কাজ কি? প্রোটিন তৈরি করে। প্রোটিন হচ্ছে জীবনের ভাষা, তাই না? প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। তো সে জীবনের ভাষা বা প্রোটিন তৈরি করে, এই জন্য তো এটা কি? সার্বজনীন অঙ্গাণু। রাইবোজোমের প্রধান কাজ হলো প্রোটিন তৈরি করা। রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। রাইবোজোমকে কোষের কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এখান থেকে এইটা আমরা অনেকেই জানি না, মানে জানি না বলতে আমরা শুধু একটু পরেই শেষ হয়ে যায় যে রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। কেন? তার প্রধান কাজ হলো প্রোটিন তৈরি করা। কিন্তু রাইবোজোম যে গ্লুকোজের ফসফোরাইলেশন এবং স্নেহজাতীয় পদার্থের বিপাক সংগঠিত করে, তারপরে সাইটোক্রোম উৎপন্ন করে
যারা কোষীয় শ্বসনে ইলেকট্রন পরিবহন করে। এই যে বিষয়টা যে সাইটোক্রোম উৎপন্ন করে, গ্লুকোজের ফসফোরাইলেশন করে, এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় থাকে না। তাহলে কি করে? সাইটোক্রোম উৎপন্ন করে। এই সাইটোক্রোম থেকে কি হয়? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে ইলেকট্রন পরিবহন হয়, গ্লুকোজের ফসফোরাইলেশন ঘটে কোথায়? রাইবোজোমে। আচ্ছা, এরপরে আসছে গলগি বডি, খুবই গুরুত্বপূর্ণ। গলগি বডি থেকে কোশ্চেন আসে প্রায় বছরই। যে বিজ্ঞানী আবিষ্কার করেছে তার নাম অনুসারে কি দেওয়া হয়েছে? এর নাম দেওয়া হয়েছে। ক্যামিলো গলগি নামে একজন বিজ্ঞানী, ইতালীয় স্নায়ুতত্ত্ববিদ। তিনি আবিষ্কার করেন কোথা থেকে? পেঁচা ও বিড়ালের স্নায়ু কোষে এটি দেখতে পান। কোথায় দেখতে পান? পেঁচা ও বিড়ালের স্নায়ু কোষে তিনি এটি দেখতে পান। গলগি বডি বলছে কি যে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডি সৃষ্টি হয়। কোথা থেকে গলগি বডি সৃষ্টি হয়? এটা অনেক আসে পরীক্ষায়। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডি সৃষ্টি হয়। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডি সৃষ্টি হয়। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কি হয়? গলগি বডি সৃষ্টি হয়। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডি সৃষ্টি হয়। এদেরকে কয়েকটি নামে ডাকা হয়। এই নামগুলো পরীক্ষায় আসছে: ডিকটায়োজোম, ইডিওজোম, লাইপোকন্ড্রিয়া, এবং সাথে আরেকটা অপশন ছিল ক্যামিলো গোলগি আরেকটা অপশন ছিল। তো এই তিনটা অপশন যেহেতু এখানে দেওয়া আছে, ডিকটায়োজোম, ইডিওজোম, লাইপোকন্ড্রিয়া, তো এটা একটু মাথায় রাখতে হবে, যেহেতু এখান থেকে এই টপিক থেকে কোশ্চেন আসছে, তো এটা আবারও আসতে পারে। তো কোথা থেকে গলগি বডি তৈরি হয়, সৃষ্টি হয়? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। একে কি বলা হয়? কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। গলগি বডির কয়টি অংশ থাকে? গলগি বডির 3টি অংশ থাকে। অবশ্যই এখানে দেওয়া থাকার কথা। এই যে 3টি অংশ থাকে, প্রকারে 3টি: সিস্টার্নি, ভেসিকল বা ছোট গহ্বর, ভ্যাকুওল বা বড় গহ্বর। ভেসিকল মানে ছোট গহ্বর, আর ভ্যাকুওল হচ্ছে বড় গহ্বর। আমরা এটাকে একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি: গাভার সিং, গাভার সিং। এখানে এই গ দিয়ে হচ্ছে গলগি বডি, গলগি বডি। ভ দিয়ে মনে রাখতে পারি ভেসিকল। আরেকটা ভ দিয়ে হচ্ছে ভ্যাকুওল। সি দিয়ে হচ্ছে সিস্টার্নি। কারণ এভাবে মনে রাখার কারণ হলো যে আমাদের সামনে যখন পড়বো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলতেছি, সামনে যখন পড়বো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, হ্যাঁ, সেখানেও কিন্তু এরকম 3টা অংশ আছে। তো তার সাথে প্যাচ লেগে যায়, খেয়াল রাখতে হবে। এখানে ভেসিকল ছোট গহ্বর, ভ্যাকুওল বড় গহ্বর। খেয়াল রাখবেন যে ভ্যাকুওলের ও আছে, ও একটু বড় ও, এরকম গোলাকার না, তাহলে বড় গহ্বর। আর ভেসিকল কল ছোট কল,
টেপ মনে করেন ছোট কল, তাহলে সেটাকে ছোট গহ্বর। গলগি বডির কাছ থেকে অনেকবার প্রশ্ন আসছে, এই যে রিসেন্ট ইয়ারে এই বছর আসছে প্রশ্ন, 23-24 আসছে, তারপরে 21-22 আসছে। তো এটাই আমাদের একটু পড়তে হবে, তাই না, মনে রাখতে হবে। দেখি আমরা ফাংশন অফ গলগি বডি বা গলগি অ্যাপারেচার। এবার কি বলছে, গলগি বডি কি করে? গলগি বডি লাইসোজোম ও ভিটামিন তৈরি করে। লাইসোজোম ও ভিটামিন তৈরি করে। গলগি বডি কি তৈরি করে? লাইসোজোম তৈরি করে। এটা কিন্তু একটা অঙ্গাণু। আর খাদ্যের গুরুত্বপূর্ণ উপাদান ভিটামিন তৈরি করে। এরপরে অপ্রোটিন জাতীয় পদার্থ যেমন লিপিড তৈরি করে। কিছু এনজাইম ও প্রাণরস মানে হচ্ছে হরমোন, এনজাইম মানে উৎসেচক। এখানে এরা এনজাইম দিয়েছে কিন্তু এখানে হরমোন দেয় না। এনজাইম আর হরমোন একই কথা। এর বাংলা, এনজাইমের বাংলা হচ্ছে উৎসেচক, আর হরমোনের বাংলা হলো প্রাণ ও রস। তাহলে আমরা কি বললাম, যে লাইসোজোম ও ভিটামিন তৈরি করে, অপ্রোটিন জাতীয় পদার্থ তৈরি করে, কিছু এনজাইম ও প্রাণ রস তৈরি করে, অর্থাৎ এনজাইম ও হরমোন নির্গমন করে বা ক্ষরণ করে, কোষের পানি বের করে এবং পরিবহনে অংশগ্রহণ করে। এদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ বিভিন্ন পলিস্যাকারাইড সংশ্লেষ বা পরিবহনে অংশগ্রহণ করা। তাই উদ্ভিদ কোষে গলগি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। যেহেতু পলিস্যাকারাইড তৈরি করে, তাই একে বলা হয় কি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, কার্বোহাইড্রেট তৈরির কারখানা। যদি পলিস্যাকারাইড উৎপন্ন হয় তাহলে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বা কার্বোহাইড্রেট তৈরির কারখানা বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদনে উদ্বুদ্ধ করা। এখানে লেখা, আমরা যেটা বলছিলাম প্রোটিন ও ভিটামিন সি সঞ্চয় করা। প্রোটিন ও ভিটামিন সি সঞ্চয় করা প্রোটিন ও ভিটামিন সি সঞ্চয় করা প্রোটিন ও ভিটামিন সি সঞ্চয় করা কার কাজ? গলগি বডির কাজ। আর এটা গুরুত্বপূর্ণ আরেকটা, শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরিতে সাহায্য করা। শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরিতে সহায়তা করা। তো আমরা লাইসোজোম থেকে নেক্সট ভিডিওতে দেখব। এই ভিডিও এখানে সমাপ্ত হচ্ছে। আমরা সামনের ভিডিওতে আরও অনেক কাজ ও বৈশিষ্ট্য ছক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।